এখন কার্বোহাইড্রেট বা শর্করা থেকে আমাদের কি কি জানতে হবে মেডিকেলের জন্য, এটা আমরা একটু দেখি। তো আসলে মানে একদম যে জিনিসগুলো একদম মাস্ট জানতে হবে এগুলাই আমি আলোচনা করব, এবং আমার সাথে সাথে চেষ্টা করবো মুখস্থ যেন হয়ে যায়। আর পাশাপাশি হচ্ছে বাকি জিনিসগুলো যদি মনে চাই একটু রিডিং দিয়ে রাখবো, নিজ দায়িত্বে একটু রিডিং দিবা। আর দাগানো লাইনগুলো একদম মাস্ট মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। তো প্রথম যে কথাটা হচ্ছে যে কার্বোহাইড্রেট জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে যে কার্বোহাইড্রেট মানে জিনিসটা কি। এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট থেকে তুমি বুঝতে পারতেছো যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন থাকবে। ওকে, যেহেতু এটা একটা জৈব যৌগ, মানে এগুলো তো কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। তাহলে ভাই এগুলো কি উল্টাপাল্টা যে কোনোভাবে থাকতে পারবে বিভিন্ন মানে রেশিও আকারে? না। তাদের ক্ষেত্রে একটা তারা প্রাথমিক পর্যায়ে হচ্ছে একটা কার্বোহাইড্রেট হওয়ার জন্য একটা শর্ত দিছিল যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য তাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতে হবে, এবং এটা হচ্ছে মানে 1:1 অনুপাতে থাকতে হবে। অর্থাৎ কার্বন যদি থাকে হচ্ছে একটা, মানে অর্থাৎ কার্বন যদি থাকে হচ্ছে একটা, তো হাইড্রোজেন থাকবে হচ্ছে দুইটা, আর আবার অক্সিজেন থাকবে হচ্ছে একটা। মানে অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের সংখ্যাটা সেম হবে, আর মাঝখানে যেই ইয়েটা থাকবে, কি যে বলে হচ্ছে হাইড্রোজেনটা থাকবে, এই হাইড্রোজেনটা হচ্ছে কার্বন এবং অক্সিজেনের ডবল থাকবে। মানে এরকম একটা রেশিওতে থাকতে হবে মানে কার্বোহাইড্রেট হওয়ার জন্য তারা এরকম একটা শর্ত বিজ্ঞানীরা প্রাথমিক অবস্থায় দিছিল। কিন্তু ঘটনা কি করছিল, দেওয়ার পরে দেখে গেছে যে কিছু কিছু মৌল আছে এই শর্তটা মানে না, তারপরও তারা হচ্ছে কার্বোহাইড্রেট। আবার কিছু আছে এই শর্তটা মানে, তারপরও তারা কার্বোহাইড্রেট নয়। যেমন মানে বাট মানে না বাট কার্বোহাইড্রেট, এরকম একটা উদাহরণ যেমন হচ্ছে সুক্রোজ। মানে অর্থাৎ তারা এই অনুপাতে নাই, তারপরে হচ্ছে তারা কার্বোহাইড্রেট, মানে সুক্রোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেটের উদাহরণ। কিন্তু আবার এরকম হচ্ছে মানে না, মানে এই রেশিওটা নাই, 1:1 এই রেশিওটা নাই, বাট তারপরও তারা হচ্ছে মানে কি যে বলে হচ্ছে 1:1 অনুপাতে আছে, বাট তারপরও তারা কার্বোহাইড্রেট নয়। এরকম দুইটা উদাহরণ, যেমন হচ্ছে ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড। কারণ ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুইটা জিনিস কিন্তু কার্বোহাইড্রেট নয়। কিন্তু তুমি হিসাব করে দেখো যে এই জায়গার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে রেশিওটা মানে অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে 1:1 অনুপাতে আছে, 1:2:1 অনুপাতে আছে। এই উদাহরণগুলিকে জানতে হবে। তাহলে বলবে যে এখান থেকে ভাই কীরকম কোশ্চেন আসবে, আসবে হচ্ছে নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়, দিয়ে তোমাকে সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ দিয়ে এরপর সাথে এই ফর্মালডিহাইড অথবা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। তাহলে ভাই এখন এই সমস্যাটা কিভাবে সলভিং হয়েছে, যে এই যে মানে রেশিওটা কিছু কিছু আছে মানতেছে তারপরও কার্বোহাইড্রেট না, আবার কিছু কিছু আছে হচ্ছে এই রেশিওটা মানতেছে না তারপরও কার্বোহাইড্রেট। তখন তারা হচ্ছে উন্নত মানের একটা এই মানে আরও আপডেট একটা সংজ্ঞা আবিষ্কার করছে। অর্থাৎ যে সকল এলডিহাইড বা কিটুন, আমি একটু প্রথম অবস্থায় একটু পুরোপুরি দাগাই, অর্থাৎ যে সকল এলডিহাইড বা কিটুন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে তারা হচ্ছে কার্বোহাইড্রেট। মানে ভাই কথাটা কীরকম বলছে, কথাটা বলছে হচ্ছে যে সকল এলডিহাইড বা কিটুন জাতীয় যৌগে। তাহলে এলডিহাইড বা কিটুন হবে কখন একটা যৌগ, এলডিহাইড বা কিটুন তখন হবে, ধরো মনে করো এটা একটা কার্বোহাইড্রেট আমি ধরলাম, মনে করো এটা একটা কার্বোহাইড্রেট আমি লিখতেছি কথা কথা। এখন এলডিহাইড অথবা কিটুন হয় সেটা এলডিহাইড বা কিটুন। তাহলে এলডিহাইড আমি এল দিয়ে প্রকাশ করতেছি, মনে করো যে এলডিহাইডকে আমরা মানে এলডিহাইডের যে কার্যকরী গ্রুপটা এটা কি সিএইচও, আর কিটুনের কার্যকরী গ্রুপ হচ্ছে সিও। তাহলে হয় মানে একটা কার্বোহাইড্রেট হইতে গেলে তার মধ্যে এলডিহাইড গ্রুপ থাকতে হবে অথবা তার মধ্যে কিটোন থাকবে, যে কোনো দুইটার যে কোনো একটা থাকলেও কোনো সমস্যা নেই, একটা থাকলেই হইলো। তো আমি মনে করো যে এটাকে আমি এলডিহাইডই দিলাম, তাহলে আমি এখানে কি দিব, সি তো আসেই, তাহলে আমি সাথে দিয়ে দিব হচ্ছে ওএইচ। তাহলে এটা একটা এলডিহাইড হয়ে গেল। আর পাশাপাশি জিনিসগুলো কি বলছে দেখো, সংজ্ঞাটার মধ্যে আমি আবারও যদি একটু যাই, সংজ্ঞাটার মধ্যে কি বলছিল যে যে সকল এলডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো মানে একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, অর্থাৎ একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তাহলে মানে কি, আমি এই বাম পাশের যে জিনিসগুলো আছে এগুলোকে যদি আমি হাইড্রোক্সিল দিয়ে হচ্ছে আমি পূরণ করে দিই, আর বাকি জিনিসগুলো কি দিয়ে পূরণ করবে, এইচ দিয়ে পূরণ করলাম, তাহলে এইটাই হয়ে গেছে একটা কার্বোহাইড্রেট। আশা করি যে কার্বোহাইড্রেট জিনিসটা কি সংজ্ঞার সাথে জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ কার্বোহাইড্রেট হওয়ার জন্য তার একটা এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে, এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত হচ্ছে একের অধিক তার হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, অর্থাৎ ওএইচ মূলক থাকবে, মানে এটা একটা অ্যালকোহলের মতো আর কি। আর বাকি জিনিসগুলো হচ্ছে হাইড্রোজেন দিয়ে পূরণ থাকবে। তাহলে এইটা হচ্ছে আপডেট যে শর্ত মানে ইয়াটা আর কি সংজ্ঞাটা।
তাহলে আসলে এই সংজ্ঞা থেকে কীরকম কোশ্চেন আসবে, তেমন কোশ্চেন আসবে না, বাট একটু বুঝার জন্য জানা লাগে আর কি, যে একটু জেনে রাখবাম যে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে তারাই হচ্ছে কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেটগুলোকে হচ্ছে হাইড্রেটস অফ কার্বন মানে থেকে নামকরণ করা হয়েছে। কার্বোহাইড্রেটের নামকরণটা হাইড্রোক্স অফ, কেন? কারণ কার্বনের জলায়ন, মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে ভাই, অর্থাৎ এটা এরকম একটা কার্বোহাইড্রেটের মধ্যে এরকম একটা সিস্টেম আছে যে তার তার মধ্যে হচ্ছে যদি একটা কার্বন থাকে তার সাথে একটা পানি অণু থাকবে, দুইটা কার্বন থাকবে তার সাথে হচ্ছে দুইটা পানি অণু থাকবে, এইরকম একটা রেশিও আকারে কার্বোহাইড্রেটগুলো থাকে। এটা শুধু মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য, বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে এটা এত বেশি না বুঝলেও সমস্যা নেই। বাট এই জিনিসটা তোমার জানতে হবে যে হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে, এবং এটা হচ্ছে কার্বনের জলায়ন, মানে হাইড্রেটস অফ কার্বনের অর্থ হচ্ছে কার্বনের জলায়ন। ওকে, এরপরে যে তত্ত্বটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের অধিকাংশ উদ্ভিদের যে শুকনো ওজন আছে এর মধ্যে হচ্ছে 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। অর্থাৎ একটা, মনে করো যে একটা উদ্ভিদের ওজন যদি হয় মনে করো যে 100 কেজি, এর মধ্যে 50 থেকে 80 কেজি হবে হচ্ছে কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি থাকে আর কি, এটা বুঝাইছে। তো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে যে কত ভাগ কার্বোহাইড্রেট থাকে, 50 থেকে 80 ভাগ, এটা জানতে হবে। এবার হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেটটা জানলাম যে এগুলা কার্বোহাইড্রেট কীভাবে হয়, কোনগুলো কার্বোহাইড্রেট নয়, কোনগুলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কোথায় থেকে নামকরণ করা হয়েছে হাইড্রেটস অফ কার্বন, তারপর হচ্ছে হাইড্রেটস অফ কার্বন এর অর্থ কী, কার্বনের জলায়ন এটা মানে কি, এটা হচ্ছে একটা কার্বনের সাথে একটা পানি থাকবে, দুইটা কার্বনের সাথে দুইটা পানি থাকবে, এরকম রেশিও আকারে এই হাইড্রেটস অফ মানে থাকে, মানে কার্বনটা থাকে, এই কারণে এটাকে হাইড্রেটস অফ কার্বন বলা হয়। হাইড্রেটস মানে হচ্ছে পানিকে বোঝাচ্ছে, আর কার্বনটা দিয়ে কার্বনকে বোঝাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের আমাদের উৎস সম্পর্কে জানতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই পার্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা, এটা তোমার জানতে হবে উৎসটা সম্পর্কে। তাহলে আমরা দেখি যে উৎস থেকে আমাদের কি কি জানতে হবে। উৎস থেকে হচ্ছে প্রথম, মানে আমাদের যে কার্বোহাইড্রেটটা আছে এটার মানে মূল উৎস হচ্ছে উদ্ভিদ, মানে কার্বোহাইড্রেট থাকে হচ্ছে মূলত উদ্ভিদে। তাহলে তাহলে ভাই প্রাণীতেও কি থাকে? হ্যাঁ, প্রাণীতে থাকে। তাহলে ভাই উদ্ভিদ আর প্রাণীতে কি সেমভাবে থাকে? নো, উদ্ভিদে থাকে হচ্ছে সেলুলোজ এবং স্টার্চ রূপে, আর প্রাণী দেহে থাকে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। যেমন আমি যদি একটু ইয়ে করে দেখাই, যেমন যকৃৎ, যকৃৎ মানে কি আমাদের লিভার, মানে এই লিভারের মধ্যে থাকে হচ্ছে এটা গ্লাইকোজেন রূপে, কি রূপে? গ্লাইকোজেন রূপে। তারপর 2 নম্বর পেশি, মানে আমাদের যে পেশিগুলো আছে এই পেশির মধ্যে থাকবে হচ্ছে এটা ল্যাকটিক অ্যাসিড রূপে। তারপর হচ্ছে 3 নম্বর আমাদের যে দুধ, মানে অর্থাৎ আমরা যে দুধ খাই মানে খাবার খাই, এই দুধের মধ্যে থাকে হচ্ছে এটা ল্যাকটোজেন রূপে। ওকে, তাইলে আমাদের উৎস সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে উৎস সম্পর্কে এরকম প্রশ্ন আসবে যে উদ্ভিদের মধ্যে কার্বোহাইড্রেট কোন রূপে থাকে? সেলুলোজ এবং হচ্ছে স্টার্চ রূপে। এরপর হচ্ছে আমাদের যকৃতে কি রূপে? যকৃতে থাকে গ্লাইকোজেন রূপে, পেশিতে ল্যাকটিক অ্যাসিড রূপে, আর দুধে হচ্ছে ল্যাকটোজেন রূপে। এইগুলা তত্ত্বগুলো জানতে হবে যে কোন জায়গার মধ্যে আমাদের কার্বোহাইড্রেটটা কোন রূপে থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য থেকে কী কী তথ্য জানতে হবে আমরা একটু দেখি। এখানে অনেকগুলো তথ্য আছে, সবগুলো একটু নিজ দায়িত্ব রিডিং দিবা, বাট আমি খুব ইম্পর্টেন্ট 3টা এখানে আলোচনা করব। একটা হচ্ছে আমরা যদি কার্বোহাইড্রেটকে হচ্ছে তাপ প্রয়োগ করি তখন কার্বোহাইড্রেট হচ্ছে অঙ্গারে পরিণত হয়ে যায়, অর্থাৎ এটা মানে কি, এটা হচ্ছে কয়লাতে পরিণত হয়ে যায় আর কি, কয়লা হয়ে যায়। তারপর তত্ত্বটা জানতে হবে যে অঙ্গারে পরিণত হয়। তারপরে তত্ত্বটা হচ্ছে আমাদের এই কার্বোহাইড্রেটগুলোর সাথে যদি আমরা অ্যাসিড যোগ করি তখন এস্টার গঠন করে। তো এস্টার বা কি, এস্টার জৈব যৌগের একটা পড়াশোনা, মানে রসায়নের। তো ওই জায়গা থেকে একটু বুঝে নিবা, বাট এটা এখানে বুঝাটা ইম্পর্টেন্ট না, এতটুকু জেনে রাখবা যে আমাদের কার্বোহাইড্রেটগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বা মিশালে কি তৈরি হয়? এস্টার গঠন হয়ে যায়, মানে এটা তার একটা বৈশিষ্ট্য। আর তারপরে হচ্ছে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা জানতে হবে মেইনলি ইম্পর্টেন্ট, এখানে 2টা কথা আছে। একটা হচ্ছে আমি এটা দেখাবো হচ্ছে সবুজ কালি দিয়ে, আর সরি কি যাবে হচ্ছে হলুদ, যে এরা হচ্ছে আলোক সক্রিয়। আলোক সক্রিয় মানে হচ্ছে যে আলো দিলে এরা হচ্ছে মানে আলোর প্রতি তারা সক্রিয়, বুঝতে পারছো? যেমন তুমি যদি একটা কাঠের মধ্যে হচ্ছে তাপ দাও, বা মনে করো কীভাবে বুঝাবো, মনে করো যে তাদেরকে হচ্ছে তাদের উপর যদি তুমি আলো দাও, মানে দিলে তাদের মধ্যে একটা চেঞ্জ আসে, মানে একটা পরিবর্তিত হয়, মানে এটা দিয়ে তুমি বুঝবা যে তারা আলোর প্রতি সক্রিয়, মানে আলোর সাথে তাদের বিভিন্ন কোন একটা বৈশিষ্ট্যের পরিবর্তন হয় আলোর প্রতি সক্রিয়। এবং যেহেতু তারা আলোর প্রতি সক্রিয় তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা আলোক সমানতা প্রদর্শন করে। সমানতা কি? সমানতা মানে হচ্ছে তাদের গাঠনিক সংকেত কি হবে, মানে তাদের যে রাসায়নিক সংকেতটা সেম হবে কিন্তু গাঠনিকটা যেটা এটা হচ্ছে ভিন্ন হবে। তো এই যে আমাদের সমানতা এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আশা করি যে ইন্টারমিডিয়েটে অর্থাৎ মানে একাডেমিক লাইফে যে জৈব যৌগ অধ্যায়ের ভিতরে
সমানতা নিয়ে ডিটেলসে পড়ছো, পড়লে আমরা আমাদের সমানতা অনেক ধরনের হতে পারে, গাঠনিক সমানতা, আলোক সমানতা, জ্যামিতিক সমানতা, এগুলোর মধ্যে যে আলোক সমানতাটা আছে, এই কার্বোহাইড্রেটগুলো আলোক সমানতা প্রদর্শন করে। তাহলে খুবই তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা মুখস্থ করছি। একটা হচ্ছে তাপ প্রয়োগ অঙ্গারে পরিণত হয়ে যায়, তারপর হচ্ছে অ্যাসিডের সাথে মিশে তারা এস্টার তৈরি করে, তারপর হচ্ছে আলোর প্রতি তারা সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। গুড। এরপরে হচ্ছে আমাদের এই যে কার্বোহাইড্রেটগুলো আমাদের দেহের ভিতরে কি কি কাজ করে এগুলো সম্পর্কে একটু আমাদের জানতে হবে। একটু জাস্ট একটু রিডিং দিই। এটা অনেকগুলা এখানে কাজ দেওয়া আছে, একটু রিডিং দিবা, বাট এই দু একটা যেগুলো আমি বলবো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট জানতে হবে। একটা হচ্ছে আমাদের প্রাণীদেহের যে হাড়ের সন্ধিস্থলগুলো আছে, অর্থাৎ আমরা দেখবে যে একটা হাড়ের সাথে আর একটা হাড় যখন সন্ধি হয়, যদি এগুলোর মাঝ বরাবর যদি কোনো একটা পিচ্ছিল জাতীয় পদার্থ যদি না থাকে, তাহলে কি হবে, হাড়গুলো একটার সাথে একটা ঘর্ষণ লেগে লেগে কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, বা হচ্ছে বিভিন্নভাবে আমরা মানে আহত হব, মানে আমাদের যে চলাচল করতে খুবই অসুবিধা হইতো। তো এই কারণে আমাদের যে কার্বোহাইড্রেটটা আছে, ওই কার্বোহাইড্রেটটা এই দুইটা হাড়ের মাঝখানে লুব্রিকেন্ট হিসাবে, মানে সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ একটা পিচ্ছিল পদার্থ হিসাবে কাজ করে। লুব্রিকেন্ট হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ হিসাবে, তাহলে কি সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। তারপর আমাদের সঞ্চীয় উপাদান হিসাবে কাজ করে। কিভাবে সঞ্চয়, যেমন আমাদের যে লিভারে, এটা লিভারে হচ্ছে গ্লাইকোজেন রূপে থাকে, একটু আগে আমরা পড়ছি গ্লাইকোজেন রূপে। তাহলে ভাই গ্লাইকোজেন রূপে মানে কি, যখন আমাদের মানে গ্লুকোজের অভাব হয়, তখন এই গ্লাইকোজেনগুলো ব্যাঙ্গে, গ্লাইকোজেনটা একটা হচ্ছে একটা কোয়েনের মতো, কীরকম, মনে করো যে এটা হচ্ছে একটা গ্লাইকোজেন, অনেকগুলো হচ্ছে গ্লুকোজ এর সমন্বয়ে তৈরি। যখন আমাদের দেহের ভিতরে যখন মানে খাদ্যের মানে অভাব হয়ে যাবে, বা মানে দেহের ভিতরে শক্তি মানে নাই, বা তুমি অনেকদিন যাবত খাচ্ছ না, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের লিভার থেকে এই গ্লাইকোজেনগুলো ভাঙ্গা শুরু করবে, ভেঙে আমাদেরকে এইভাবে গ্লুকোজ সাপ্লাই দিবে। তাহলে কি এটা হচ্ছে একটা সঞ্চিত পদার্থ হিসাবে কাজ করে, মানে অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে কার্বোহাইড্রেটকে সঞ্চিত করে রাখে, বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে আবার কার্বোহাইড্রেট কি করে, সাপ্লাই করে। তো এটা হচ্ছে উদ্ভিদ দেহের সঞ্চয় পদার্থ হিসাবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে তথ্য কি, আমাদের বিভিন্ন ধরনের কোএনজাইম আছে, এটিপি, এনএডিপি, তারপর হচ্ছে এফএডি, এইগুলোর গাঠনিক অংশ হিসাবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন কোএনজাইমের গাঠনিক অংশ হিসাবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তারপর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি হচ্ছে কার্বোহাইড্রেটের কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমাদের মূলত এই কথাটা জানতে হবে, কোষ প্রাচীরের প্রধান উপাদান, মানে কোষ প্রাচীর কি, উদ্ভিদের মধ্যে কোষ প্রাচীর থাকে, আমাদের দেহে কি কোষ প্রাচীর থাকে না? তাহলে কোষ প্রাচীরের একটা প্রধান উপাদান হচ্ছে এই কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট জাতীয় যে সেলুলোজ, তারপর হেমিসেলুলোজ, এগুলো তো একটা কার্বোহাইড্রেট, এগুলো কার্বোহাইড্রেট উদাহরণ। তারপর আমাদের নিউক্লিক অ্যাসিড এর অন্যতম উপাদান, নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। যেমন নিউক্লিক অ্যাসিড বলতে বা এখানে কি বোঝাচ্ছে, ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ। দেখো ডিএনএ তৈরি হয় কি দিয়ে, ডিএনএ তৈরি হয়ে হচ্ছে ডিঅক্সিরাইবোজ দিয়ে, আর আরএনএ, আরএনএ হয় হচ্ছে রাইবোজ দিয়ে। তাহলে রাইবোজ এবং হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট। তো এই কারণে বলা হয় নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হিসাবে কাজ করে হচ্ছে কার্বোহাইড্রেট। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমাদের জানতে হবে, যে উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। উদ্ভিদকে এই যে সেলুলোজটা আছে না, এই যে সেলুলোজ, এগুলো হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা দেয়। মানে আমাদের যেমন মনে করো যে হাড়, মানে আমাদের যদি শুধু পেশি দিয়ে তৈরি হতো, আমরা কি দাঁড়ায় থাকতে পারতাম? আমাদের যে হাড় আছে, এগুলো আমাদেরকে একটা গাঠনিক একটা স্ট্রাকচার দেয়। তো সেম কার্বোহাইড্রেটগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একটা গাঠনিক স্ট্রাকচার দেয়, যেন উদ্ভিদটা একটা দৃঢ়তা এবং সুরক্ষা লাভ করতে পারে। তাহলে আমরা কার্বোহাইড্রেট থেকে যে তত্ত্বগুলো জানছি, এগুলা আশা করি সবগুলা বুঝছো, এবং এই তত্ত্বগুলা অবশ্যই মনে রাখতে হবে। আমরা যে যে তত্ত্বগুলা একটু দেখলাম, এগুলো একটু মনে রাখবা। তো এখান থেকে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে সবসময় কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন করবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে গেলে যে কোনো সময় প্রশ্ন করতে পারবা। ওকে।